আসসালামু আলাইকুম। DenovoLaws ইউটিউব চ্যানেলে স্বাগত সবাইকে। আমি আপনাদের সাথে আছি জহিরুল ইসলাম। আমরা সিপিসির সেকশন 2 নিয়ে আলোচনা করছিলাম। ইতোমধ্যে 3 পর্বের আলোচনা আমরা শেষ করেছি। 3 পর্বের আলোচনায় সেকশন 2 এর সাবসেকশন 1, সাবসেকশন 18 এছাড়াও সিপিসি সেকশন 122, 123 আমরা আলোচনা করেছি। তো এই পুরো 22 পর্বের সেকশন 2 এর যে সিরিজ আলোচনা, এই আলোচনা জুড়ে যে সেকশনগুলো থাকবে সেটা হচ্ছে সেকশন 2 এর বিভিন্ন সাবসেকশনের সাথে কানেক্টেড আরো কিছু ধারা থাকবে, যেমন ধারা 122, 123, 124, 126, 127, 33, এছাড়া থাকছে 96, 97, 104। এই ধারাগুলো থাকবে আমাদের এই পুরো 22 পর্বের সিরিজ আলোচনায়। তো চলুন আজকে আমরা আমাদের 4 নম্বর পর্বের আলোচনায় চলে যাই। আর আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, আমাদের যে ভিডিওগুলো আছে আপনারা নিজে তো দেখবেন এবং পাশাপাশি আপনাদের যারা বন্ধু বান্ধব আছে তাদের কাছে শেয়ার করে ছড়িয়ে দিবেন। তো আজকে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। চলুন বোর্ডে যাওয়া যাক। সিপিসি আমরা সেকশন 2 এর 22 পর্বে যে সিরিজ আলোচনা করছিলাম তার মধ্যে আমরা আলোচনা করছিলাম সেকশন 2 এর সাবসেকশন 18 নিয়ে। সাবসেকশন 18, 2 সাবসেকশন 18 এর সাথে কানেক্ট করে পড়তে বলেছিলাম সিপিসি সেকশন 122, 123, 124, 126, 127। ইতোমধ্যে আমরা প্রিভিয়াস যে 3টা পর্ব করেছি, 3 পর্বের আলোচনায় আমরা রুল কাকে বলে 2 সাবসেকশন 18তে দেখেছি। এর সাথে রিলেভেন্ট ধারা 122 শেষ করেছি, 123 শেষ করেছি গত পর্বে। আজকে আমরা দেখব সেকশন 124 এন্ড 126। তো সেকশন 124 এ কি বলেছে রুল প্রণয়ন কমিটি রুল প্রণয়ন করার প্রস্তাব করলে সেই সম্পর্কে সুপ্রিম কোর্টে রিপোর্ট পেশ করতে হবে। তাহলে সেকশন 124 এইখানে যে আলোচনাটা করেছে সেটা হচ্ছে রুল প্রণয়ন কমিটি। রুল প্রণয়ন কমিটি প্রথম তফসিলের অন্তর্ভুক্ত কোন রুল বাতিল, সংশোধন বা সংযোজন অথবা নতুন রুল প্রণয়নের প্রস্তাব করলে সেই বিষয়ে সুপ্রিম কোর্টের নিকট রিপোর্ট পেশ করবেন এবং 122 ধারা অনুসারে সুপ্রিম কোর্ট কোন রুল প্রণয়ন করলে উক্ত রিপোর্ট বিবেচনা করবেন। এই সিম্পল কথাটাই সেকশন 124 অফ দি সিপিসি এখানে বলা হয়েছে। তো আমরা একবার পড়ি পুরো প্যারাটাই। সেকশন 124 এ বলা হয়েছে রুল প্রণয়ন কমিটি। আমরা জানি এই রুল প্রণয়ন কমিটি নামে একটা কমিটি থাকবে। আমরা আগের ভিডিওতে দেখেছিলাম 123-তে সেটার বিধান দেওয়া ছিল। তো এই রুল প্রণয়ন কমিটি প্রথম তফসিলের অন্তর্ভুক্ত। আমরা জানি সিপিসিতে 5টা তফসিল আছে, তার মধ্যে প্রথম তফসিলের কথা বলা হচ্ছে। প্রথম তফসিলের অন্তর্ভুক্ত কোন রুল
প্রথম তফসিলের অন্তর্ভুক্ত কোনো রুল, এই রুলগুলো কোথায় আছে? প্রথম তফসিলের অন্তর্ভুক্ত 50টা অর্ডারের মধ্যে এই রুলগুলো আছে। তো বলছে এই রুল বাতিল, সংশোধন বা সংযোজন বা নতুন রুল প্রণয়ন করার প্রস্তাব করলে এই প্রস্তাবটা কে করবে? এই প্রস্তাবটা করবে রুল প্রণয়ন কমিটি। তার মানে রুল প্রণয়ন কমিটি যদি কোনো রুল প্রথম তফসিলের আন্ডারে যদি কোনো রুল বাতিল বা সংশোধন বা সংযোজন বা নতুন রুল প্রণয়নের প্রস্তাব করে, এই প্রস্তাব সম্পর্কে সুপ্রিম কোর্টের নিকট রিপোর্ট পেশ করতে হবে। তাহলে রুল প্রণয়ন কমিটির কাজ কি হচ্ছে? এখানে প্রথম তফসিলের অন্তর্ভুক্ত যে রুলগুলো আছে এই রুলগুলো বাতিল করলে কিংবা সংশোধন করলে কোনো রুল বা সংযোজন করলে নতুন করে কোনোটা কিংবা নতুন কোনো রুল যদি প্রণয়ন করে, তাহলে এই প্রণয়নের যে প্রস্তাবটা, এই প্রস্তাবটা কার কাছে পাঠাবে? সুপ্রিম কোর্টের কাছে পাঠাবে। এবং 122 ধারা অনুসারে সুপ্রিম কোর্ট কোনো রুল প্রণয়ন করলে উক্ত রিপোর্ট বিবেচনা করবেন। কোন রিপোর্ট? এই যে রুল প্রণয়ন কমিটি যেই রিপোর্টটা সুপ্রিম কোর্টের নিকট পেশ করেছিল এই রুল বাতিল বা সংশোধন বা সংযোজন বা নতুন রুল প্রণয়নের জন্য। তাহলে আমরা এখানে কি দেখলাম? প্রথমে দেখলাম রুল প্রণয়ন কমিটির কথা বলা হয়েছে। এই কমিটি কি করবে? কোনো রুল সংশোধন, বাতিল বা সংযোজন বা নতুন করে কোনো রুল যদি প্রণয়ন করতে চায় তাহলে সেটা সে নিজেই করতে পারবে না, এইটার একটা প্রস্তাবনা সুপ্রিম কোর্টের নিকট পেশ করতে হবে। কারণ আমরা দেখেছিলাম 122-তে বলা ছিল রুল মেকিং পাওয়ার অফ দি সুপ্রিম কোর্ট। তাহলে রুল মেকিং পাওয়ার কাকে দেওয়া হয়েছে? সুপ্রিম কোর্টকে দেওয়া হয়েছে। তাহলে কমিটিটা, রুল কমিটির যেই দায়িত্ব থাকে 122 ধারা অনুযায়ী যে পাওয়ারটা দেওয়া হয়েছে, এই পাওয়ারটা এক্সিকিউশনের জন্য রুল প্রণয়ন কমিটি একটা রিপোর্ট পেশ করবে সুপ্রিম কোর্ট বরাবর। সুপ্রিম কোর্ট আবার যখন তার 22 ধারা অ্যাপ্লাই করে কি করবে? কোনো রুল সংশোধন, বাতিল বা সংযোজন করবে, তখন এই যে রুল প্রণয়ন কমিটির যে রিপোর্টটা ছিল এই রিপোর্টটা কি করবে? সে বিবেচনায় রাখবে। তো ইন শর্টে আমরা দেখলাম যে 124-এ সিম্পল একটা আলোচনা বলেছে যে যখন কোন একটা রুল প্রণয়ন করবে রুল প্রণয়ন কমিটি, সেটা সংশোধন হোক, বাতিল হোক বা সংযোজন করার জন্য হোক বা নতুন কোনো রুল প্রণয়নের কথা বলা হোক, সব ক্ষেত্রেই কি করতে হবে? একটা রিপোর্ট পেশ করতে হবে সুপ্রিম কোর্ট বরাবর। আর সুপ্রিম কোর্ট পরবর্তীতে যখন কোন একটা রুল নিয়ে কাজ করবে তখন রুল প্রণয়ন কমিটির এই কমিটির দেওয়া রিপোর্টটা বিবেচনা করবে সুপ্রিম কোর্ট। তো এই ছিল সেকশন 124-এর আলোচনা। এখন আমি বোর্ডটা মুছে 126টা আলোচনা করব। ধারা 126। ধারা 126টা হচ্ছে রুল অনুমোদন প্রক্রিয়া। রুল অনুমোদন প্রক্রিয়া 126-এ আসলে কি বলা হয়েছে? এখানে বলা হচ্ছে সুপ্রিম কোর্ট যে রুল বা নিয়ম প্রণয়ন করবেন তা পূর্বে রাষ্ট্রপতির কাছ থেকে কি করতে হবে? অনুমোদন নিয়ে নিতে হবে। অর্থাৎ রাষ্ট্রপতির পূর্ব অনুমোদন সাপেক্ষে রুল প্রণয়ন করতে হবে। তাহলে আমরা দেখি ধারা 126-এ কি বলা হয়েছে। সুপ্রিম কোর্ট যেই রুল বা নিয়ম প্রণয়ন করবেন তা পূর্বে রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদিত হতে হবে। অর্থাৎ রাষ্ট্রপতি কর্তৃক পূর্ব অনুমোদন সাপেক্ষে হতে হবে। তাহলে 126 ধারাতে কি বললো? বললো রুল যখন সুপ্রিম কোর্ট প্রণয়ন করবে, তো সুপ্রিম কোর্ট যেই রুল বা নিয়ম প্রণয়ন করবেন তা পূর্বে রাষ্ট্রপতি কর্তৃক কি হতে হবে? অনুমোদিত হতে হবে। অর্থাৎ রাষ্ট্রপতির পূর্ব অনুমোদন সাপেক্ষে রুল প্রণয়ন করতে হবে। রাষ্ট্রপতির পূর্ব অনুমোদন সাপেক্ষে, রাষ্ট্রপতির পূর্ব অনুমোদন সাপেক্ষে রুল প্রণয়ন করতে হবে। তাহলে ধারা 124 এবং 126 আমরা যদি আবার দেখি তাহলে কি আসে? 124 আমরা দেখলাম রুল প্রণয়ন কমিটি যদি প্রথম তফসিলের অন্তর্ভুক্ত কোনো রুল বাতিল, সংশোধন বা সংযোজন অথবা নতুন রুল প্রণয়ন করতে চান তাহলে সেই সম্পর্কে একটা রিপোর্ট সুপ্রিম কোর্ট বরাবর পেশ করতে হবে। এবং সুপ্রিম কোর্ট পরবর্তীতে যখন কোনো রুল প্রণয়ন করবেন তখন রুল প্রণয়ন কমিটির এই রিপোর্টটা বিবেচনায় রাখবেন।
আর 126 আমরা কি দেখলাম, যে সুপ্রিম কোর্ট যে রুল প্রণয়ন করেন তা অবশ্যই রাষ্ট্রপতির পূর্ব অনুমোদন সাপেক্ষে হতে হবে। তো এর মধ্য দিয়ে আমাদের 22 পর্বের সিরিজ আলোচনার সেকশন 2 এর 4 পর্ব শেষ হলো। আমাদের পরবর্তী যে পর্বগুলো আছে সেই পর্বগুলো খুব দ্রুত আপলোড হবে, আপনারা একটাও মিস করবেন না। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। DenovoLaws এর পক্ষ থেকে আমি জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম।